পদ্মের ওপারের ছায়া। এটা শুধু একটা গল্প না, এটা যেন এক আধ্যাত্মিক ধাঁধা। আজকে আমরা এই গল্পের বুননটা খুলে দেখব, কিভাবে খুব সাধারণ শব্দ দিয়ে এমন এক রহস্য আর আবেগের জগৎ তৈরি করা হলো। চলুন শুরু করা যাক। দেখুন, গল্পের একেবারে প্রথম লাইন এটাই আমাদের বলে দিচ্ছে যে আমরা কোনো সাধারণ জগতে ঢুকছি না। এখানে চোখ যা দেখছে তার থেকেও বড় সত্যি হলো আমাদের মনের অনুভূতি। এই লাইনটা শুধু একটা শুরু না, এটা পুরো গল্পের মেজাজটা সেট করে দিচ্ছে। যে কোনো ভালো গল্পকে যদি আমরা ভাঙি, তাহলে তার একটা কাঠামো পাওয়া যায়। আমরাও এখানে ওই ক্লাসিক 3 পর্বের কাঠামো ধরেই এগোব। তো প্রথম পর্ব হলো প্রেক্ষাপট, মানে যেখানে গল্পের দুনিয়াটা তৈরি হচ্ছে আর মূল রহস্যের সাথে আমাদের পরিচয় ঘটছে। আমাদের গল্পের মূল চরিত্র ইরা। সে কি করছে? 3 মাস ধরে একটা নদীর ধারে এক রহস্যময় ছায়ার জন্য অপেক্ষা করে যাচ্ছে। কেন এই অপেক্ষা? ওই ছায়াটাই বাকে। গল্পটা শুরুতেই এই প্রশ্নগুলো আমাদের মনে গেঁথে দেয়, তাই না? প্রত্যেকটা গল্পের একটা ট্রিগার পয়েন্ট থাকে, জানেন তো, মানে এমন একটা ঘটনা যা সব কিছুকে এক ধাক্কায় চালু করে দেয়। এই গল্পের ক্ষেত্রে সেই ট্রিগারটা হলো অরিন্দামের একটা পুরনো কথা, একটা প্রতিশ্রুতি। এই একটা ঘটনাই ইরার বর্তমানকে অতীতের সাথে এমনভাবে বেঁধে রেখেছে যে পুরো গল্পটা এটার উপর ভর করেই চলছে। আচ্ছা, আজকের এই অপেক্ষার কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। প্রথমে ছিল অরিন্দমের সেই কথা, বিপদ এলে শঙ্খটা বাজিও। ঠিক তার পরের রাতেই সে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। আর সেই থেকেই শুরু হলো ইরার এই দীর্ঘ 3 মাসের অপেক্ষা। এই 3টা ঘটনা মিলেই কিন্তু গল্পের আবেগটা তৈরি হয়েছে। এবার আমরা গল্পের 2য় পর্বে, মানে মোওয়াজেহা বা কনফ্রন্টেশনে চলে এসেছি। এখানে গল্পটা আরও জটিল হতে শুরু করে। এখন ইরার জন্য শুধু অপেক্ষা করলেই চলবে না, তাকে একটা খুব কঠিন সত্যিটা জানতে হবে, সেটার মুখোমুখি হতে হবে। একটা জলজলে পদ্ম, ভাবুন একবার, এই একটা ঘটনায় গল্পের মোড় পুরো ঘুরিয়ে দিল। এটা কিন্তু শুধু একটা ম্যাজিকের মতো দৃশ্য না, এটা একটা সিগন্যাল, একটা সংকেত। এই সংকেতটাই ইরাকে তার নিষ্ক্রিয় অপেক্ষা থেকে বের করে এনে সক্রিয় করে তুলল। দেখুন রহস্যটা কিভাবে ধাপে ধাপে খুলছে। প্রথমে পদ্মটা জ্বলে উঠল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা তাবিজ। এরপরই প্রথমবার ছায়াটার গলা শোনা গেল, আর একদম শেষে গিয়ে তাবিজটা খুলে গেল। প্রত্যেকটা ধাপ আমাদের একটু একটু করে আসল সত্যটার দিকে নিয়ে যাচ্ছে। তোমার বলা না বলা সত্যিই আমাকে আটকে রেখেছে। ব্যাস, এই একটা লাইন। এই একটা লাইনে গল্পের পুরো ফোকাসটাই বদলে গেল। রহস্যটা আর বাইরের কুয়াশা বা ছায়ার মধ্যে রইল না। এটা এখন পুরোপুরি ইরার ভেতরে একটা সংকট, তার নিজের মনের লড়াই। আর ঠিক এখানেই আমরা সেই বেদনাদায়ক সত্যিটা জানতে পারি। অরিন্দম যে আটকে আছে, তার কারণ বাইরের কোনো শত্রু নয়, বরং ইরার নিজের ভয়, তার চুপ করে থাকা। এই ব্যাপারটা যখন ইরা বুঝতে পারে, তখন শুধু গল্পের মোড়ই ঘরে না, ইরাকে তার নিজের ভুলের সামনে দাঁড়াতে হয়। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্বে চলে এসেছি, সমাধান। সব রহস্যের জট খুলে গেছে, সব সত্যি সামনে। এখন ইরাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এমন এক সিদ্ধান্ত যা শুধু তার নিজের জীবন নয়, অরিন্দমের ভাগ্য ঠিক করে দেবে। ইরার সামনে এখন 2টো পথ, দুটোই অসম্ভব কঠিন। একদিকে সে অরিন্দমকে মুক্ত করতে পারে, কিন্তু তার জন্য নিজেকেই এই জগৎ থেকে মুছে ফেলতে হবে। আর অন্যদিকে সে নিজে বেঁচে থাকতে পারে, কিন্তু তার মানে হল অরিন্দমকে চিরদিনের মতো হারিয়ে ফেলা। এটা এমন এক পছন্দ যার কোনো সহজ বা সঠিক উত্তর হয় না। ভালোবাসা মানে কখনো কখনো ধরে রাখা নয়, ছেড়ে দেওয়া। এই লাইনটাই যেন পুরো গল্পের থিম, তার সারমর্ম। আসলে ভালোবাসা মানে কি? আঁকড়ে ধরে রাখা, নাকি মুক্তির জন্য ছেড়ে দেওয়া? এই প্রশ্নটাই গল্পের একেবারে কেন্দ্রে। লেখক এখানে একটা অসাধারণ কাজ করেছেন। ইরা ঠিক কী সিদ্ধান্ত নিল সেটা আমাদের সরাসরি দেখানিনি, আমরা শুধু তার ফলাফলটা দেখতে পাই। এই যে একটা রহস্য রেখে দেওয়া হলো, এটাই আমাদের ভাবার জন্য একটা মস্ত বড় জায়গা তৈরি করে দেয়। কি মনে হয়, ইরা কোন পথটা বেছে নিয়েছিল? কোনো কথা ছাড়াই গল্পটা শেষ হচ্ছে। শুকিয়ে যাওয়া পদ্ম, ভাঙা শঙ্খ, হারিয়ে যাওয়া তাবিজ, আর কুয়াশার মধ্যে সেই ছায়াটাও আর নেই। এই নীরব দৃশ্যগুলোই যেন আমাদের সব উত্তর দিয়ে দিচ্ছে। প্রকৃতি নিজেই যেন ইরার সিদ্ধান্তের সাক্ষী হয়ে আছে। গল্পের আসল সমাধান কিন্তু অরিন্দমের মুক্তি বা ইরার বেঁচে থাকার মধ্যে নেই। আসল সমাধানটা হল
ইরার ভেতরের শান্তি। তার মুখের ওই শান্ত হাসি আর দূর থেকে ভেসে আসা শঙ্খের আওয়াজ এটাই বলে দেয় যে সে তার সিদ্ধান্তের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পেয়েছে। তাই শেষ প্রশ্নটা এটাই, ভালোবাসা যখন কোনো একটা সিদ্ধান্ত চায় তখন সত্যি বলার দামটা ঠিক কতখানি? এই প্রশ্নটাই পদ্মের ওপারের ছায়া আমাদের সবার জন্য রেখে যায়, ভাবার জন্য।